আপনার 4 থেকে 5 জন আসুন থানায়, এসে বড়র সাথে আমাদের ম্যাডামের সাথে বা সেকেন্ড অফিসে যিনি আছেন বা ইনকোয়ারি অফিসে যিনি করছেন তার সাথে আমাকে কথা বলে দেবো। পরিষ্কার? সবার কাছে রিকোয়েস্ট, আমি প্রয়োজন আমার মতো আমার ভিডিও করতে হতে পারে, কারণ আমার লাইফ থ্রেট আছে, আমার লাইফ থ্রেট আছে। আমাকে বিভিন্ন সময় আমার বাবা ভয় পায়, রাত্রেবেলা আসার দরকার নেই, যেখানে শুনতে সেখানে পাই। আমি কিভাবে কাজ করছি আমি সেটা জানি, কাউকে কিচ্ছু বলি না, দেখো কিচ্ছু আমি কাউকে বলিনি, শুধুমাত্র প্রশাসনের ওপর, গভর্নমেন্টের ওপর ভরসা করে। আমি কোথা থেকে কোনো হেল্প পাইনি। আজকে যখন বলছে তারা জমা দিচ্ছে, তো হ্যালো, আজকে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা নিয়ে বা ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে? সেই কথাটা হচ্ছে সম্পূর্ণ রাহুল দে। রাহুল দে একটা, যারা চেনো না রাহুল দেকে তাদের জন্য বলে রাখি, রাহুল দে হলো পশ্চিমবঙ্গ তথা বাংলার একটা অন্যতম খুবই সুন্দর কন্টেন্ট ক্রিয়েটার, যে বিনা কারণে কোনো রকম গালি দিয়ে ভিডিও বানায় না, বিনা কারণে রোস্টিংয়ের নামে কারোর বডি শেমিং করে না, এবং যে সাথে সাথে মানুষদের কিছু হলেও যতটুকু তার সামর্থ্যের মধ্যে পড়ে সে ততটুকু হেল্প করে। এবং বেস্ট পয়েন্ট, সে কোনো পলিটিক্যাল নেতার টাকা খেয়ে প্রমোশন করে না, অর্থাৎ সে একজন কন্টেন্ট ক্রিয়েটার প্লাস অ্যাক্টার, সে তার কন্টেন্ট জগতেই বেশি ব্যস্ত থাকে। এরকম একজন ইউটিউবার বা এরকম একজন প্রতিভা হচ্ছে রাহুল দে। যারা এবার ওকে অনেকদিন ধরে ফলো করছে রাহুলদাকে, তো তারা সবাই জানো আশা করি যে কী হচ্ছে বা কী হয়েছে ওর সাথে বা কী হয়েছে ওর পাড়াতে। তো এবার আমি ডিটেল একটু বলি, যারা জানো না অবভিয়াসলি তাদেরকে জানতে হবে, আর জানার পরে তাদেরকে ডিসিশন নিতে হবে। হয়েছে কি, রাহুলদার বাড়ির অপোজিটের বাড়িতেই বা অপোজিটের যে একটা অনেক বড় বিল্ডিং 6 তলার, সেখানে প্লাস্টিকের কারখানা বছরের পর বছর ধরে চলছে, যেই কারখানাটা ইললিগাল কারখানা। এবং এটা নিয়ে রাহুলদা কোনো রকম সোশ্যাল মিডিয়াতে সিম্প্যাথি চাইনি, এটা নিয়ে কখনো সোশ্যাল মিডিয়াতে কেউ কথাই বলেনি রাহুলদা, আর আমরা কেউ জানতামও না যতক্ষণ না আজকের লাইভটা করতো। যখন আমি ভিডিওটা রেকর্ড করছি সেই দিনের লাইভটা করতো। তো হয়েছে কি, এই ইললিগাল কারখানাটার এগেনস্টে রাহুলদা অনেক জায়গাতে যা যা লিগ্যাল প্রসিডিওর, লিগ্যাল স্টেপ নেওয়ার সেগুলো নিয়েছে, এবং থানা থেকে শুরু করে ডিএম, বিডিও, সিএম সমস্ত জায়গায় অফিসিয়ালভাবে রিপোর্ট করেছে, অফিসিয়ালভাবে ডায়েরি করেছে, বাট কোনো সুরাহা হয়নি। এমনকি পুলিশ ইনভেস্টিগেট করতে এসেও যে মেন কমপ্লেন্টকারী রাহুলদা, তার কাছে কোনো রকম খোঁজ নেয়নি, তার কাছ থেকে কোনো রকম কথা শোনেনি, শুধুমাত্র ওই ইললিগাল বিল্ডিংটার মধ্যে ঢুকেছে, সেখানে গিয়ে সেটেলমেন্ট করে বেরিয়ে চলে এসছে। এরপর যখন সেটেলমেন্ট হয়ে যায়, সেই সেটেলমেন্টের পরে রাহুলদার কাছে আসতে থাকে টাকার লোভ, মানে টাকা দিয়ে মুখ বন্ধ করানোর প্রচেষ্টা। বাট রাহুলদা তো আর সব কটাই আর কিছু জনের মতো নয়, তাই টাকাতে রাহুলদা তার স্থির ধারাটা বিক্রি করেনি, এবং তারপরে তাকে ডাকা হয় থানাতে। এবং প্রথম কলে তাকে ডাকা হয় থানাতে, তারপরের কলে আবার কল করে তাকে বলা হয় এইখানে থানাতে পুলিশ আর রাহুলদার সঙ্গে থাকবে আরও একজন পলিটিক্যাল নেতা, যার কোনো পদ নেই, যার কিছু নেই, শুধুমাত্র টিএমসির নেতা আবার, ঠিক আছে? তো সে থাকবে। এই যখন কথাটা শোনে তখন রাহুলদা যায় না থানায়। এরপরে কোনোরকম একটা সেটেলমেন্টের মাধ্যমে ওরা আজকে, যারা ওই কোম্পানির বা যারা ওই ইলিগেল কোম্পানির ওনার, তারা আজকে বিকেলে যখন তালা খুলতে যায় পুলিশের সহযোগিতায়, এই ছবিটা দেখো, এখানে যাকে দেখতে পাচ্ছ এই যে উর্দি পরা লোকটা, এই উর্দি পরা পুলিশটা, এই গিয়ে এর সাথে গিয়ে যখন তালা খুলতে যায়, তখন শুধু একা রাহুলদা নয়, পুরো পাড়ার সমস্ত মহিলা থেকে শুরু করে, সমস্ত পুরুষ থেকে শুরু করে, সমস্ত বাচ্চা তরুণী থেকে শুরু করে সবাই মিলে প্রোটেস্ট শুরু করে, এবং সেখানে শুরু হয় বচসা। সেই বচসাতে যতক্ষণ অবধি কোনো উচ্চপদস্থ পুলিশ অফিসার না আসে, ওই পুলিশটা ছাড়া, ততক্ষণ অবধি মেয়েদের অকথ্য ভাষায় গালাগাল করা হয়, মেয়েদেরকে উল্টোপাল্টা অঙ্গভঙ্গি দেখানো হয়, এবং রাহুলদার নামে অ্যালিগেশন লাগানো হয়, রাহুলদার গায়ে হাত তোলা হয়। এই এমনও অ্যালিগেশন লাগানো হয়েছে যে রাহুলদার বাড়িতে নাকি মধুচক্র চলতো, যেখানে রাহুলদার বাড়িতে রাহুলদার বাবা, রাহুলদা ছাড়া কোনো মেয়ে নেই, কোনো মহিলা নেই, কিচ্ছু নেই। সেখানে রাহুলদার নামে একটা অ্যালিগেশন লাগানো হচ্ছে, শুধুমাত্র সে প্রোটেস্ট করেছে, সে একটা আওয়াজ হয়ে উঠেছে বলে। এরপরে বচসা বাড়ে, উচ্চপদস্থ পুলিশ আসে, এবং এমনকি অনেক বিএসএফ বা সিআরপিএফও নামিয়ে দেওয়া হয়, ওখানে মোতায়েন করা হয় বচসা মেটে। এবং সেখানে বচসার শেষে আলটিমেটলি বলা হয় উচ্চপদস্থটাকে, এই ফটোটা দেখো, এখানে একটা কোনো উর্দি নেই, কোনো পোশাক নেই, কোনো ড্রেস কোড নেই, কিচ্ছু নেই, একটা গেঞ্জি পরে চলে আসছে, সেই নাকি কোনো একটা উচ্চপদস্থ অফিসার, অন ডিউটি না অফ ডিউটি কেউ জানে না, বাট সেই উচ্চপদস্থ অফিসার। যাই হোক, তো তার বক্তব্য শেষ অবধি এটাই ছিল যে এখানকার 5-6 জন তোমরা চলো, ওখানে আমি থাকবো, সেকেন্ড অফিসার, ম্যাডাম অফিসার সবাই থাকবেন, সেখানে আলোচনা হবে। আপনার 4 থেকে 5 জন আসুন থানায়, এসে বড়র সাথে আমাদের ম্যাডামের সাথে বা সেকেন্ড অফিসে যিনি আছেন বা ইনকোয়ারি অফিসে যিনি করছেন তার সাথে আমাকে কথা বলে দেবো। পরিষ্কার? বাট রাহুলদা, সবার মতো আমিও তোমাকে এই রিকোয়েস্টটা করবো যে উকিল ছাড়া থানাতে যেও না।
আর সবাই মিলে যাও থানাতে, বাট যেহেতু ওরা 4-5 জন চেয়েছে, 4-5 জনই থানার ভেতরে ঢোকো, বাট সবাই মিলে যারা ওখানে ছিল পুরো পাড়া মিলে যাও থানার বাইরে দাঁড়িয়ে থাকো যতক্ষণ না তোমরা ওই 4-5 জন থানার বাইরে আবার বেরোচ্ছ সুরক্ষিতভাবে। প্লাস উকিল নিয়ে যাও, উকিল নিয়ে না গেলে এই পশ্চিমবঙ্গের শুধু সরকারটা বদলেছে, পুলিশের চামড়াগুলো এখনও বদলায়নি। পুলিশকে যে টাকা দেবে বা যেই সরকার চলবে, পুলিশ তারই পদলেহন করে তারই পা চেটে ঠিক নিজের আখেরটা গোছাবে, এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে যদি আমরা ভাবি যে বিজেপি সরকার এসছে বলে টিএমসি নেতাগুলোর কথা পুলিশ একদম শুনবে না, এমনটা কিন্তু নয়। পুলিশ তাদের কথা শুনবে যারা টাকা দেবে, যারা ওদের বউ বাচ্চাগুলোকে পালবে। সরকারি টাকায় বউ বাচ্চা পালে না পুলিশরা, ঠিক আছে? তো তাই উকিল নিয়ে যাও, বিনা উকিলে থানাতে একদমই যেও না। এছাড়া এবার সবার উদ্দেশ্যে বলবো যে কেন তাহলে আজকে রাহুলদা ভিডিও করে সিম্পেথি চাইলো? কারণ রাহুলদার আর কোনো উপায় নেই, সমস্ত লিগ্যাল স্টেপ অবধি নিয়ে নিয়েছে যেখানে কোনো সুরাহা পায়নি। আর আমরা সবাই জানি একটা সোশ্যাল মিডিয়ার পাওয়ার কতটা, তাই সমস্ত ছোট থেকে বড় সমস্ত, ইভেন আমারও অত সাবস্ক্রাইবার নেই বা আমারও কিচ্ছু নেই, তাও আমার মনে হলো যে আমি যেহেতু রাহুলদাকে অনেক দিন থেকে ফলো করছি এবং আমার ইন্সপিরেশনও বলা যায় রাহুলদা, তাই আমি রাহুলদার সাপোর্টে আমার কিছু বলা উচিত। বা যারা আমার এরিয়ার লোক বা যারা আমার সঙ্গে যারা রাহুলদাকে চেনে না তারা যেন জানে, প্রত্যেকটা মানুষ যেন জানে যে এই সমাজে কি হচ্ছে এবং আমাদের প্রত্যেকের পাড়ায় পাড়ায় কী কী ঘটতে পারে। তাই ওর পাড়ায় ঘটেছে বলে যে ওটাই হয়েছে, আমার পাড়ায় ঘটেনি এমনটা কিন্তু নয়, আমার পাড়াতেও ঘটতে পারে। হঠাৎ করে কোনো একটা বিল্ডিং খাড়া হয়ে সেখানে একটা প্লাস্টিকের ফ্যাক্টরি হোক, কিছু একটা ফ্যাক্টরি হয়ে যেতে পারে। বাট ওই প্লাস্টিকের ফ্যাক্টরির কারণে আজকে রাহুলদার পাড়ায় যেটা করছে, সবাই শ্বাসকষ্ট হচ্ছে, সবাই ভুগছে, সেটা আমার পাড়াতেও হতে পারে। তাই আমি একটা রেসপন্সিবল বলে আমি এটা করছি, আর তোমাদেরও করা উচিত। ছোট থেকে বড়, কম সাবস্ক্রাইবার, বড় বেশি সাবস্ক্রাইবার, মিলিয়ন সাবস্ক্রাইবার, সবাই মিলে নিজস্ব আওয়াজ তোলা উচিত এবং অবভিয়াসলি রাহুলদার পাশে দাঁড়ানো উচিত। কারণ এটা শুধু আজকে একটা ঘটনা, বাট এটা কিন্তু অনেক কটা ঘটনা হতেই পারে। তাই সবাই সবার মতোভাবে এইটাকে আওয়াজ তোলো এবং প্রথম প্রায়োরিটি রাখো যে রাহুলদার বাড়ির সামনের ওই ইলিগেল বিল্ডিংটা যেন আর না খোলা হয়। ওইখানকার থাকা 14 থেকে 15 থেকে 20 থেকে 25 কত মেশিন যেগুলো প্লাস্টিক পোড়ায় সারাদিন ধরে, সেগুলো যেন বন্ধ হয়। এছাড়া আরও লক্ষ্য রাখো যে তোমার বাড়ির পাশে বা তোমার বাড়ির পাশে, তোমার পাড়াতে, তোমার শহরে, তোমার গ্রামে কোনো ইলিগেল আছে কিনা। কারণ যেহেতু হকারদের তোলা হচ্ছে একদিনের একটা নোটিশে, একদিনের একটা মাইকিংয়ে হকারদের তুলে দিচ্ছে, সেহেতু এই বড় বড় ইললিগ্যাল কোম্পানিগুলোকেও এবার তোলা দরকার। কারণ ওরাও হচ্ছে ভদ্র সমাজের হকারই। তাই যেহেতু আমরা গুমটি ছোট দোকানগুলোকে বুলডোজার দিয়ে সাফ করে দিচ্ছি, সেরকমভাবেই আমাদের বড় বড় বিল্ডিং বা এই সামাজিক হকারগুলোকেও দূর করতে লাগবে। কারণ হকার তোলা, আমি হকার তোলার এগেনস্টে নই, হকার অবশ্যই তোলা উচিত, বাট সরকার কিন্তু কোনো ভবিষ্যৎ পরিকল্পনা বা এই হকারদের পুনর্বাসনের ব্যাপারটা না দেখেই একদিনের নোটিশে, একদিনের মাইকিং হকারগুলোকে তুলে দিয়েছিল। কারণ কি, তারা গরিব, তো তারা তো টাকা দিতে পারবে না, তারা কান্নাকাটি করবে আর রাস্তায় বাটি নিয়ে বসে যাবে। তাই আর এরা তো কোম্পানির নামক হকার, মানে এদের নাম হকার কিন্তু এরা কোম্পানির নাম দিয়ে রাখে, তো এদের তো টাকা দিয়ে দেবে আমাদের, তো এদেরকে তো তোলা যাবে না। এইরকম যে পয়েন্ট অফ ভিউ, সেটা যেই সরকারি থাকুক না কেন সেমই থাকবে যতক্ষণ না আওয়াজ ওঠে। আজ রাহুলদা আওয়াজ তুলেছে, কাল তুমি আওয়াজ তুলবে, যদি তোমার ওখানে দেখো এরকমই কিছু। বাট হকার যেমন তুলেছে, যারা রাস্তায় খেটে খাওয়া মানুষ, হকার যেমন তুলেছে কোনো পুনর্বাসনের কোনো রকম পরিকল্পনা ছাড়া, সেরকম এইসব কোম্পানির নামে চলা, ইললিগ্যাল কোম্পানির নামে চলা হকারগুলোকে আগে তুলতে লাগবে। রাহুলদা উকিল ছাড়া থানায় যাবে না। আর একদমই, আমি দেখেছি তুমি কান্না করছিলে, বাট কান্না তুমি করবে না, তোমাকে এখন স্ট্রং থাকতে লাগবে অনেক। কারণ তোমার ওপর ভরসা করেই পুরো পাড়াটা আছে, তোমাদের সবাই তোমাকে ভালোবাসে অনেক। তাই কোনো রকম ভয় ভীতি ছাড়াই মেন্টালি একদম স্ট্রং থাকো। মানসিকভাবে এখন খুবই টর্চার যাবে, কারণ তুমি তোমার জীবন হাতে নিয়ে চলছো, এরকম একটা ব্যাপার যেটা তুমিও জানো। সবার কাছে রিকোয়েস্ট, আমি প্রয়োজন আমার মতো আমার ভিডিও করতে হতে পারে, কারণ আমার লাইফ থ্রেট আছে, আমাকে বিভিন্ন সময় আমার বাবা ভয় পায়, রাত্রেবেলা আসার দরকার নেই, যেখানে আছে শুটে সেখানে পাই। আমি কীভাবে কাজ করছি আমি সেটা জানি, কাউকে কিচ্ছু বলিনি, আমি কাউকে বলিনি, শুধুমাত্র প্রশাসনের ওপর, গভর্নমেন্টের ওপর ভরসা করে। আমি কোথা থেকে কোনো হেল্প পাইনি, আজকে যখন বলছে তারা জমা দিয়েছে, তাই শক্ত থাকো আর সব কিছুর লাইভ এভিডেন্স রাখো। বলছি না তুমি সোশ্যাল মিডিয়াটা ছাড়ো, বাট লাইভ এভিডেন্স রাখো, সব কটার রেকর্ডিং রাখো, যাতে পরে এগুলো কাজে লাগে। এইটা অনেক দূর যেতে পারে, তাই বি স্ট্রং।
সবাই রাহুলদার পাশে থাকা উচিত এই মুহূর্তে, কারণ কেউ তার ফ্যামিলি নিয়ে আর সিম্প্যাথি খাচ্ছে না। কারোর ব্রেকআপ হয়ে গেছে, যেমন আমরা পাশে থাকি না বেঙ্গলি ইউটিউব কালচারে যেটা চলে, ব্রেকআপ হয়ে গেলে আমরা বন্ধুত্ব গোষ্ঠী বানাচ্ছি, হ্যানত্যান করছি, ঠিক এইটা আসল টাইম আমাদের বাংলা কমিউনিটির গোষ্ঠী বানানোর। অ্যাটলিস্ট কিছু একটা সামাজিক কারণেই হোক, কারোর পরনিন্দা পরচর্চা ছেড়ে সামাজিক কারণেও তো একটু বানানো যায়, আশা করি বানাবো আমরা। এটা আমার এই টপিক নিয়ে প্রথম ভিডিও, বাট যদি এটা চলতে থাকে রাহুলদার সাথে, আমি হয়তো আরও ভিডিও বানাবো। সেদিন হয়তো আরও রভাবে গালাগাল দেবো, আজকে ভদ্রভাবে বোঝালাম, রেসপন্সিবলভাবে। তো সবার আওয়াজ তোলা উচিত, শুধু রাহুলদার পাড়ার জন্য নয়, নিজের পাড়াকে সুরক্ষিত করতেও। টাটা।